পাবলিক প্লেসে বাতাস দূষিত করছেন, লজ্জা করছে না? এহেন প্রশ্নে থমথম খেল রুদ্র। চোখমুখ যথাসাধ্য কঠিন করে তাকালো তটিনীর দিকে। রুদ্রের কঠিন চাহনি দেখে তেমন ভাবাবেগ হল না তটিনীর। নির্লিপ্ততা ভাব নিয়ে বলল, চিল্লিয়ে বলবো? সবাইকে শোনাবো নাকি রুদ্র ভাই? রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, কি চাই তোর? তুমি যেখানে ট্যুরে যাবে সেখানে আমাকেও নিয়ে যেতে হবে। তটিনীর আবদারে রুদ্র চোখমুখ কুঁচকে বলল, ট্যুরে শুধু আমরা বন্ধুরা যাব। তুই গিয়ে কি করবি? মানল না তটিনী, বলল মেয়ে বন্ধু যাবে না? মেয়ে ছেলে সব। তটিনী হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে বলল, তাহলে চলবে। আমি যাব। রুদ্র হনহন করে তটিনীর কোচিং সেন্টার থেকে বের হয়ে গেল। তটিনী মুখ চেপে হেসে ক্লাসে ঢুকে পড়ল। ঘটনা হল রুদ্র তটিনীকে কোচিংয়ে ভর্তি করতে এসেছিল। কোচিং সেন্টারে রুদ্রের পরিচিত স্যার থাকায় সে নিজেই এসেছে ঈশানীর কথায় তটিনীকে ভর্তি করতে। কিন্তু মতলববাজ তটিনী ফাঁদে ফেলল রুদ্রকে। রুদ্র হল তটিনীর বড় বাবার ছেলে। রুদ্রের বাবা চাচা দুজন, তাহসিন ইরফান ও তাহের ইফফাত। তাহসিন ইরফানের দুই ছেলে রুদ্র ইরফান ও রাজ ইরফান। তাহের ইফফাতের এক ছেলে ও এক মেয়ে। তটিনী ইফফাত ঐশী ও তুরফান ইফফাত ঐক্য। রাগে গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে উঠছে রুদ্র। রান্নাঘর থেকে খুন্তি হাতে বের হলেন রোবা নাহার, সম্পর্কে রুদ্রের মা। ছেলেকে এভাবে সিঁড়ি পেরিয়ে যেতে দেখে রোবা নাহার আশ্চর্য হলেন। গলা উঁচু করে বললেন, কি হয়েছে রুদু? এভাবে সিঁড়ি দিয়ে উঠছিস কেন? রুদ্রের রাগ তখন আকাশ ছুঁয়েছে। রোবা নাহারের কথা কানে যেতেই যতটুকু উপরে উঠেছিল ততটুকু নেমে গেল। রোবা নাহারের সামনে দাঁড়িয়ে বলল, নাও নেমে গেলাম, আর উঠছি না সিঁড়ি দিয়ে। লাফিয়েও না, শব্দ করেও না। রুদ্র হনহন করে নিচতলা স্টোররুমে ঢুকে গেল। রোবা নাহার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তখনই রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন ঈশানী। রোবা নাহারকে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কাঁধে হাত রেখে ডাকলেন, কি হয়েছে আপা? রুদ্রের গলা শুনলাম। কিছু নিয়ে রেগে গেছে নাকি? রোবা নাহার কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে বললেন, আমি কি এই সংসারের কাজের বেটি? বাপও সবকিছুর রাগ আমার উপর ঝাড়ে। ছেলেও এখন বাপের পথ ধরেছে। থাকবো না এই সংসারে। তোরা বাপ ছেলেই থাক। আমি বলেই এতদিন সংসার করেছি। অন্য কেউ হলে কবেই সব ফেলে চলে যেত। রোবা নাহার নাকের জল চোখের জল এক করতে লাগলেন। ঈশানী থমথমে মুখশ্রী নিয়ে স্টোররুমে প্রবেশ করলেন। রুদ্র তখন মাথায় হাত দিয়ে বসে আছে চেয়ারে। মায়ের সব কথা তার কানে এসেছে, সেটা মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছে। ঈশানী চুলের ভাঁজে হাত রেখে বললেন, কি হয়েছে রুদ্র বাবা? কি নিয়ে রেগে আছো? রুদ্র নাক ফুলিয়ে বলল, কিছু না চাচি। ঈশানী রুদ্রের মুখ উপরে তুললেন। স্নেহময় কণ্ঠে বললেন, চাচি আম্মাকে বলা যায় না রুদু? রুদ্র চোখমুখ লাল করে বলল, তোমার মেয়ে আমাকে অপমান করেছে চাচি আম্মা। ঈশানী অবাক হয়ে বললেন, তটিনী? কেন? রুদ্র ফুসফুস করে বলল, ঐশীকে আমি তোমার কথাতে কোচিং সেন্টারে নিয়ে গেছি। ভর্তি করিয়ে বের হয়ে আসব, ঠিক তখনই ও আমাকে অপমান করে। কি বলে অপমান করে? রুদ্র কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ নিচের দিকে নিয়ে বলল,
কিছু না চাচি, বাদ দাও। আমি মায়ের উপর রাগ ঝেড়েছি। মা নিশ্চয়ই কষ্ট পেয়েছে। ঈশানী দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, যাও, তাকে গিয়ে সরি বলো। আজ তটিনী আসুক। তোমাকে অপমান করার শাস্তি ও পাবে। রুদ্র স্টোররুম থেকে বের হয়ে গেল। রোবা নাহার সোফায় মাথা হেলিয়ে বসে আছেন। রুদ্র মায়ের পাশে বসে জড়িয়ে ধরল। রোবা নাহার স্বভাবতই আবেগী একজন মানুষ। সন্তানদের যেমন ভালোবাসেন তেমনি সন্তানদের কোনো ব্যবহারে কষ্ট পেলে অভিমান করেন ভীষণ। রুদ্র মায়ের কপালে চুমু খেয়ে বলল, আমি অনেক অনেক সরি মা। প্লিজ অভিমান করে থেকো না। তোমার রুদু অনেক অনেক সরি। রুবা নাহার নাক টেনে বললেন, কিরকম সরি? রুদ্র হেসে বলল, কানে ধরে ওঠবস করার মতো সরি। তুমি যদি চাও আমি কানে ধরে ওঠবস করব। করি? রোবা নাহার হেসে ফেললেন। রুদ্র মন খারাপ করে বলল, আমি অনেক খারাপ, তাই না মা? তোমাকে অনেক জ্বালাই, অনেক কষ্ট দেই। তুমি বলেই হয়তো মেনে নাও। রোবা নাহার ছেলের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগল ছেলে আমার। ছাড়, রান্না করতে হবে। তখনই ঈশানী ট্রেতে করে কফি ও বিস্কুট নিয়ে আসলো। সবকিছু ঠিকঠাক করে রেখে বললেন, মা, ছেলে আপাতত এগুলো খান। রান্নাঘর আমি সামলে নিচ্ছি। ঈশানী চলে যেতেই রুদ্র রোবা নাহারের দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ের কপালে আজ শনি আছে মা। রাগের মাথায় তো বিচার দিয়ে ফেলেছি। তুমি প্লিজ বাঁচিয়ে নিও। চাচি আজ ছাড়বে না ওকে। রোবা নাহার অবাক হয়ে বললেন, কেন? কি করেছে আমার মেয়ে? রুদ্র নাকমুখ কচকে বলল, তোমার মেয়ে আজ আমাকে মারাত্মক অপমান করেছে। সেজন্য আমার মুড খারাপ ছিল। চাচিকে সব বলে দিয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে বলা ঠিক হয়নি। রোবা নাহার ছেলের দিকে কটমট করে তাকিয়ে বললেন, তুমি নিশ্চয়ই কিছু করেছ যার জন্য আমার মেয়ে তোমাকে অপমান করেছে। কি করেছ তুমি রুদু? রুদ্র অসহায় চোখে তাকিয়ে বলল, তুমি তো বিশ্বাস করবে না আমার কথা, তাই ও বাসায় আসলে জিজ্ঞেস করো কি বলছে আমারে। যতই হোক তোমার সত্যের রানীর মতো মেয়ে তো কখনো মিথ্যা বলে না। রোবা নাহার কফিতে চুমুক দিয়ে বললেন, যাই করুক, আমার মেয়ে কখনো মিথ্যা বলে না। 10টা না 5টা না 3 ভাইয়ের একটা মাত্র বোন। আগলে রাখবি, তার নাতিনটাই ওর পিছনে লাগিস। কেন রে? তোদের কি খেয়ে কাজ নেই? রুদ্র গরম কফিতে চুমুক দিয়ে ঠোঁট পুড়িয়ে ফেলল। মেকি হেসে বলল, হ্যাঁ, আমিই তো ওর পেছনে লাগি। তোমার ছেলে তো বসে থাকে, তাই না মা? রোবা নাহার গম্ভীর হলেন। ভেবে বললেন, রাজ আর ও না হয় সমবয়সী, সেজন্য লেগে যায়, তুমি তো বড় ভাইয়ের মতো রুদু। রুদ্র সবে গরম কফি মুখে নিয়েছে, মায়ের কথায় কাশি উঠে গেল তার। কাশতে কাশতে রুদ্র এবার সত্যিই বায়ু দূষণ করে ফেলল। ঠিক তখনই দরজা ঠেলে বাড়িতে ঢুকল তটিনী। রুদ্র ভাইয়ের এহেন বায়ু দূষণে চোখ বড় বড় হল তার। রুদ্র অসহায় চোখে তটিনীর দিকে তাকিয়ে রইল। তার ইচ্ছে করল মরে যেতে। মায়ের সামনে এভাবে মানসম্মান যাওয়ার বাকি ছিল। রোবা নাহার নাক চেপে ধরে বললেন, ব্যাপার না, এরকম কত কি করেছিস ছোটবেলায়। রুদ্র লজ্জায় মাথা তুলে তাকাতে পারল না।
তটিনী এগিয়ে এসে রোবা নাহারের আরেক পাশে বসল। বিচার দেওয়ার ভঙ্গিতে বলল, কোচিংয়ে রুদ্র ভাই একই কাণ্ড করেছেন। সেজন্য আমি তাকে বলেছি পাবলিক প্লেসে বায়ু দূষণ করছেন কেন। সেটার জন্য তিনি রাগ করে চলে আসলেন। শুধু তাই নয়, বাড়িতে এসে মেবি মাকে বিচারও দিয়ে দিচ্ছে। এখন মা আমার পিঠের ছাল তুলবে। বড় মা, তোমার ছেলের দোষ আর দোষী হলাম আমি, এসব কি মানা যায়? রোবা নাহার ছেলের দিকে কটমট করে তাকিয়ে বললেন, তুমি এসবের জন্য রেগেছিলে রুদু? কথায় ঈশানী, আসো দেখি কেমন করে মারো আমার মেয়েকে তুমি। এত বড় সাহস তোমাদের! একজন বিচার দিচ্ছ তো আরেকজন মারতে চাইছ। বলি আমি কি মরে গেছি? তটিনী বাঁকা হেসে রোবা নাহারকে জড়িয়ে ধরল। আহ্লাদ করে বলল, আমার বড় মা কত ভালো। খুন্তি হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হলেন ঈশানী। মাকে দেখতে পেয়েই তটিনী রোবা নাহারকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। ঈশানী ধেয়ে এসে খুন্তি ছুঁড়ে মারলে রুদ্র সেটা হাত দিয়ে ধরে নিল। ঈশানী রাগে গজগজ করতে করতে তটিনীর চুলের মুঠি ধরতে চাইলেন। এবার গর্জে উঠলেন রোবা নাহার। তটিনীকে আগলে নিয়ে বললেন, তোমার এত বড় সাহস! তুমি আমার মেয়েকে মারতে চাও? ঈশানী দমে গেলেন, কিন্তু মুখ বন্ধ করলেন না। ফুসফুস করে বললেন, ওকে জিজ্ঞেস করুন আপা, আধা ঘন্টাও তো হয়নি রুদ্র কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়ে এসেছে। ও এত তাড়াতাড়ি বাসায় চলে আসলো কেন? রোবা নাহার প্রশ্নবোধক চাহনি নিয়ে তটিনীর দিকে তাকালেন। এবার রুদ্র নিজেও ভাবনায় পড়ে গেল। তটিনীর দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এলে কেন ঐশী? তটিনী নিজের দুবেনি নাড়াতে নাড়াতে বলল, আমি তো ক্লাসে গেছিলাম রুদ্র ভাই। কিন্তু কিন্তু তটিনী মন খারাপ করে বলল, কিন্তু স্যারের না হঠাৎ পেট খারাপ করে, সেজন্য আমাদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। রুদ্র ঈশানীর দিকে তাকিয়ে বলল, বাদ দাও চাচি আম্মা। ঈশানী খুন্তি নিয়ে রান্নাঘরে চলে গেলেন। রোবা নাহার ছেলের দিকে কটমট করে তাকিয়ে বললেন, তুমি শুধু শুধু আমার মেয়ের নামে বিচার দিলে। দেখলে তো কত ভালো ও। রুদ্র কথা না বলে হনহন করে সিঁড়ি দিয়ে উঠে গেল। তটিনী মুখ বাঁকিয়ে তার বড় মাকে বলল, দেখেছ তোমার ছেলের কাজ? সব সময় মুখটাকে বাঁকা করে রাখে। জন্মের পর মধু খাওয়াতে পারোনি? রোবা নাহার মুখ টিপে হেসে বললেন, বাপের মতো হয়েছে তো। দেখিস না তোর বড় বাবা ঝগড়া লাগলে কিরকম করে। তটিনীর যেন এক আকাশসম আফসোস হল। সে কাঁদো কাঁদো মুখ করে বলল, তোমার মতো কেন হল না বড় মা? রোবা নাহার মন খারাপ করে বললেন, রাজটা তো আমার মতোই হয়েছে, মাঝ দিয়ে রুদ্র বাপের সব পেয়ে বসেছে। কি করব বল? সবই আল্লাহর ইচ্ছে। তন্মধ্যে রান্নাঘর থেকে হাঁক ছাড়লেন ঈশানী, তুই ফ্রেশ হতে যাচ্ছিস না কেন? আমি কি আবার আসব? তটিনী দ্বিগুণ মন খারাপ চেহারায় ফুটিয়ে বলল, দেখেছ বড় মা, মা আমাকে সবসময়ই ধমকে কথা বলে, শুধু একটু আদর করে বললে কি হতো বলো? কই, তুমি তো কখনো আমাকে ধমকাও না। রোবা নাহার তটিনীর মাথায় হাত ভুলিয়ে দিয়ে বললেন, থাক, মন খারাপ করে না। তোর এক মা ধমকালে আরেক মা আদর করবে। এখন গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। তটিনী অবুঝ বাচ্চাদের মতো রিয়াকশন দিয়ে সবে সোফা থেকে উঠে দাঁড়িয়েছে। তখনই হুঙ্কার দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসলো রুদ্র।
তটিনী চমকে পেছনে সরে গেল। রোবা নাহার অবাক হয়ে বললেন, কি হয়েছে রুদু? রুদ্র দাঁত কিরমির করে বলল, তোমার আদরের মেয়ে ক্লাস না করে পালিয়ে এসেছে। রোবা নাহার হতভম্ব হয়ে তাকালেন তটিনীর দিকে। তটিনী মাথা নাড়িয়ে মানা করল, সে পালিয়ে আসেনি। রুদ্র এগিয়ে এসে বেনি ধরে টান মারল। তটিনী ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে বলল, দেখেছ বড় মা? রোবা নাহার তেড়ে এলেন, তোমার এত বড় সাহস রুদু? রুদ্র নিজের মোবাইলের স্ক্রিন তুলে ধরল। বলল, দেখো তোমার আদরের দুলালির কাণ্ড। স্যারের কিসের পেট ব্যথা? বরং ওর নিজেরই পেট মুচড় দিচ্ছিল কবে ক্লাস থেকে বের হয়ে এসেছে। অভিনয় করেছে ও, স্যারকে বলেছে ওর নাকি পেট ব্যথা। রোবা নাহার কিছু বলবেন তখনই রান্নাঘর থেকে আবারও বের হলেন ঈশানী। মাকে দেখে তটিনী এক দৌড় দিল। সিঁড়ি দিয়ে পৌঁছাল নিজের ঘরে। তারপর দরজা বন্ধ করে হাঁপাতে লাগল। আজ তার কপালে দুঃখ আছে। আর সেই দুঃখ তার রুদ্র ভাই লিখেছেন। তটিনী জানে আপাতত রুদ্র ভাই ছাড়া তাকে কেউ মায়ের হাত থেকে বাঁচাতে পারবে না। ধরণীর বুকে কালো কালো ভাব। সময়টা বৈশাখ মাস। আবহাওয়া জানান দিচ্ছে কালবৈশাখী ঝড়ের। নিজ রুমের বিছানায় শুয়ে একমনে উপন্যাসের বই পড়ে চলেছে তটিনী। দুপুরে রোবা নাহার এসে খাবার দিয়ে গেছিলেন। সেটা খেয়েই সে উপন্যাসের বই পড়া শুরু করেছে। আপাতত তার হাতে রয়েছে হুমায়ুন আহমেদের শুভ্র সমগ্রের একটি বই, দারচিনি দ্বীপ। শুভ্র ও তার বন্ধুরা দারচিনি দ্বীপে গিয়েছে অবশেষে অনেক কিছু পেরিয়ে। তটিনীর মস্তিষ্কে চট করে একটি প্রশ্ন আসল, রুদ্র ভাই ও কি তার বন্ধুদের নিয়ে দারচিনি দ্বীপে যাবে? মুঠোফোন হাতে নিয়ে রুদ্রকে একের পর এক বার্তা পাঠাতে শুরু করল তটিনী। যেভাবেই হোক তাকে জানতে হবে। বইটা পড়ে তার নিজেরও এখন দারচিনি দ্বীপে যেতে ইচ্ছে করছে। নিজের রুমের পড়ার টেবিলে বসে আছে রুদ্র, হাতে মুঠোফোন। ফেসবুক ঘুরতে ঘুরতে মেসেজের আসা শব্দ বেজে উঠল। মেসেঞ্জারে প্রবেশ করতেই তটিনীর আইডি থেকে আসা মেসেজ চোখে পড়ল তার। মেসেজ সিন করল রুদ্র। তটিনী লিখেছে, আপনি কি দারচিনি দ্বীপে যাবেন রুদ্র ভাই? বলুন না প্লিজ। রুদ্র টাইপ করল, একই বাড়িতে থেকে মেসেজ দেওয়াটা কোনো ধরনের ম্যানার? যা বলবি সামনাসামনি এসে বল, তাহলে তোর প্রশ্নের উত্তর পাবি। রুদ্রের পাঠানো মেসেজ সিন হল সেকেন্ডের সাথে। তটিনী লিখল, ঠিক আছে আসছি। তার ঠিক 1 মিনিট পর রুদ্রের রুমের দরজায় টোকা পড়ল। কেউ ফিসফিস করে ডাকল, রুদ্র ভাই। রুদ্র গলা তুলে বলল, দরজা খোলা আছে। তটিনী শোনা মাত্রই দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ল। ভালো করে দরজা লক করে রুদ্রের সামনে এসে দাঁড়াল। রুদ্র ভ্রু কুঁচকে বলল, দরজা লক করেছিস কেন? মতলব কি তোর ঐশী? তটিনী ঠোঁট ফুলিয়ে বলল, হঠাৎ যদি মা চলে আসে? জানো না মা আজ রেগে আছে আমার উপর। রুদ্র চোখমুখ কুঁচকে ফেলল। অন্য সময় হলে হয়তো তটিনী বলতো, জানেন না নাকি আপনার কারণে মা আমার পিছনে পড়েছে। না মেরে শান্ত হবে না। সব দোষ আপনার রুদ্র ভাই। আপনি যদি মাকে কিছু না বলতেন তো মা আমার উপর ক্ষেপে যেত না।
এখন আবার জিজ্ঞেস করছেন কেন দরজা লক করেছি? দরজা শুধু আপনার একা নেই, আমারও আছে। হুহ। নিজের ভাবনা থেকে বের হল রুদ্র। চোখমুখ স্বাভাবিক করে বলল, কি জানতে চাস? তটিনী চোখে মুখে বিরক্তি লুকিয়ে বলল, আপনি কি দারচিনি দ্বীপে যাচ্ছেন? হ্যাঁ। তটিনী ইয়াহু বলে চিৎকার করল। রুদ্র ভ্রু কুঁচকে বলল, এত খুশি হচ্ছিস কেন? আপনি আমাকে আপনার সাথে নিবেন প্লিজ প্লিজ প্লিজ। তোকে কেন নিতে যাব? হু আর ইউ? তটিনী অসহায় চোখে তাকিয়ে বলল, এমন করবেন না রুদ্র ভাই। আমি সত্যিই যেতে চাই। প্লিজ। রুদ্র চোখে চোখ রেখে বলল, ক্লাস ফাঁকি দেওয়া মেয়েকে আমি আমার সাথে ঘুরতে নিতে পারব না। যে মেয়ে বড়দের সম্মান করতে জানে না তাকে তো কখনোই না। তটিনী কাঁদো কাঁদো মুখ করে বলল, তাহলে আপনি সত্যিই নিবেন না? না। আমি আর কখনো ক্লাস ফাঁকি দিব না রুদ্র ভাই। দারচিনি দ্বীপ ঘুরে এসে মন লাগিয়ে ক্লাস করব। স্কুলেও নিয়মিত যাব। বান্ধবীদের চুলে ধরে টানব না। আইসক্রিম ফুচকাও খাব না। হোমওয়ার্ক করব নিয়মিত, আপনার শার্টে কখনো সর্দি মুছব না। বলতে বলতে নাক টেনে রুদ্রের শার্টে সর্দি মুছল তটিনী। রুদ্র একটানে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে কটমট করে তাকাল। তটিনী কিটকিট করে দাঁত বের করে হেসে বলল, আপনি যদি আমাকে নিয়ে না যান তো এখন আমি চিৎকার করব। বলবো আপনি আমাকে রুমে জোর করে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়েছেন। রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে বলল, এসব কোথা থেকে শিখেছিস? তটিনী চোখ মেরে বলল, বড় মাঝি বাংলা দেখে না? সেসব আমিও দেখেছি। রুদ্র কঠিন চোখে তাকিয়ে বলল, বের হয়ে যা এখনই। আগে বলুন নিয়ে যাবেন। রুদ্র আগুন চোখে তাকিয়ে বলল, তুই যদি এখন না বের হোস তো আমিও চিৎকার করে বলবো, তুই আমার ইজ্জত লুটতে আমার রুমে এসে দরজা বন্ধ করেছিস। তটিনী মুখে হাত দিয়ে বলল, এটা বলবেন না রুদ্র ভাই, আমি চলে যাচ্ছি। বলেই তটিনী দৌড়ে বের হয়ে গেল। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বোকা মেয়ে এটা জানে না যে আদিম যুগ থেকে মেয়েদের ইজ্জত হরণের কাহিনী হয়ে আসছে। কিন্তু আজও পুরুষের ইজ্জত হরণের কাহিনী হয়নি। কেউ বিশ্বাসও করবে না। রুদ্র শব্দ করে হেসে বিছানায় শুয়ে গড়াগড়ি খেল। বেশ জব্দ করতে পেরেছে সে। এবার একটু শুধরে গেলে হয় এই মেয়ে। রুদ্র ইরফান। তটিনীর দ্য গ্রেট রুদ্র ভাই, যিনি সবে অনার্স ফার্স্ট ইয়ারের গণ্ডি পেরিয়েছেন। পরীক্ষা দিয়ে বন্ধুরা মিলে প্ল্যান করেছে ট্যুর দিবে। রুদ্রদের বন্ধু মহল মোট 6 জন নিয়ে। ঈশা, ফয়সাল, প্রমি, জোনাকি, রাফসান ও রুদ্র। এই তো বন্ধু মহল। 6 বন্ধুর দল ঠিক করেছে আগামীকাল মানে শুক্রবার দারুচিনি দ্বীপের উদ্দেশ্যে রওনা দিবে। সেজন্য আজ থেকেই সবাই সবকিছু গুছিয়ে নিচ্ছে। রুদ্র নিজের পরার মতো জামাকাপড় নিয়ে নিল ব্যাগে। সাথে টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র। বেলা তখন 12:30। এই সময়ে স্কুল ছুটি হয় তটিনীর। যদি স্কুল ফাঁকি না দেয় তো বাসায় আসবে 1টার দিকে। সেজন্য রুদ্র নিশ্চিত মনে নিজের ব্যাগ বিছানার উপরে রেখে ওয়াশরুমে প্রবেশ করল শাওয়ার নিতে। কিন্তু বেচারা রুদ্রের ভাবনাতে পানি ঢেলে দিয়ে 12:05 টিপটিপ করে পা ফেলে তটিনী বাড়িতে প্রবেশ করল। রোবা নাহার টেবিলে খাবার এনে রাখতে রাখতে বললেন,
গোসল করে ঝটপট চলে আয়। তটিনী বাক্যব্যয় না করে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উপরে উঠল। রুদ্রের রুম পেরিয়ে যাওয়ার সময় দরজার ফাঁক দিয়ে চোখ পড়ে গেল তার। বিছানায় ব্যাগপত্র দেখে ভ্রু কুঁচকে গেল আপনা আপনি। পা টিপে টিপে প্রবেশ করল সে। ব্যাগের ভিতর কাপড় দেখে তটিনীর মাথায় যেন সম্পূর্ণ আকাশ ভেঙে পড়ল। রুদ্র তাকে লুকিয়ে তাহলে এই কাজ করছে? মানা যাচ্ছে না, একদমই না। যেভাবেই হোক এই ব্যাগের মধ্যে যেভাবে কাপড় জায়গা করে নিয়েছে সেভাবে তাকেও রুদ্রের পাশের সিটে জায়গা করে নিতে হবে। আর তা পারবে একমাত্র তার বড় বাবা। তটিনী নিঃশব্দে হেসে ঘর থেকে বেরিয়ে গেল। তার ঠিক 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হল রুদ্র। সূক্ষ্ম নজরে বিছানা পর্যবেক্ষণ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাবার টেবিলে চলে গেল। টি শার্ট ও প্লাজো পরনে 16 বছরের কিশোরী। চুল বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। হেলে দুলে খাবার টেবিলের সামনে এসে দাঁড়াল সে। কোনো দিকে না তাকিয়ে বসে পড়ল রুদ্রের সামনাসামনি একটি চেয়ারে। রোবা নাহার যত্ন করে মুরগির মাংস প্লেটে তুলে দিলেন। তটিনীর সবচেয়ে প্রিয় হল মুরগির রোস্ট। মাংসতে কামড় দিয়ে যেই না হাড্ডি আলাদা করবে অমনি সেটা হাত থেকে ছুটে গেল। পড়ল সোজা রুদ্রের প্লেটে। রুদ্র হতভম্ব চোখে তাকাল। তটিনী হাসার চেষ্টা করে বলল, সরি। রোবা নাহার হাড্ডিটা সরিয়ে নিলেন। বুঝো দেওয়ার ভঙ্গিতে বললেন, ছোট মানুষ ও রুদু, এভাবে তাকাস না, ভয় পাবে। তটিনীর দুই পাশে বসেছে আরও দুটো বিচ্ছু। নাম তুরফান ও রাজ। তারা একে অপরের দিকে তাকিয়ে ইশারায় কি করবে ঠিক করে ফেলল। তটিনী তখন সবে আরেকটা হাড্ডিসহ মাংস মুখে নিচ্ছে তখনই রাজকনুই দিয়ে গুঁতো মারল। যার ফলস্বরূপ এবার মাংসসহ হাড্ডি রুদ্রের কপালে বাড়ি খেয়ে প্লেটে আওয়াজ তুলে পড়ে গেল। রুদ্র নিজের কপালে হাত দিয়ে তটিনীর দিকে তাকাল। রুদ্রের চাহনি দেখে কিছু বোঝা যাচ্ছে না। কেমন নির্লিপ্ততা চাহনি তার। তটিনী ভয় ভয় বলল, আমি ইচ্ছে করে করিনি রুদ্র ভাই। রাজ ও তুরফান একে অপরের দিকে তাকিয়ে ইশারায় চেয়ার আপ করল। তটিনী কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি সত্যিই এবার ইচ্ছে করে করিনি রুদ্র ভাই। রুদ্র ঠাস করে নিজের প্লেট নিয়ে উঠে সোফাতে চলে গেল। ঈশানী মেয়ের দিকে কটমট করে তাকিয়ে বললেন, তোর জন্য ছেলেটা একদণ্ডও শান্তি পায় না। সব সময় বাদরামি করতে হবে কেন তোর? একটু শান্ত থাকতে পারিস না তুই? রোবা নাহার বললেন, আরে ছাড়ো ওকে, বুঝেনি বাচ্চা মানুষ। হ্যাঁ ও তো বাচ্চা, আর রাজ তুরফান তো বুড়ো হয়ে গেছে। ওদের দুজনকে দেখেছেন ওর মতো কখনো এমন করতে? বাচ্চা বাচ্চা বলে ছাড় দিয়ে দেই বলেই ও দিন দিন এরকম হচ্ছে আপা। ঈশানী তরকারির বাটি নিয়ে রুদ্রের পাশে গেলেন। প্লেটে তরকারি তুলে দিতে দিতে বললেন, কিছু মনে করো না রুদ্র, এই মেয়েটা শুধরবে না। তোমার সাথে বেয়াদবি করলে থাপ্পড় মেরে দিবে। তাহলে বড়দের সম্মান করতে শিখবে ও। রুদ্র হেসে বলল, ব্যাপার না চাচি আম্মা। আর একটু বড় হোক, এমনই বুঝো আসবে। তটিনী রাজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, তুই গুঁতো দিলি কেন তখন? দুটোই প্লেন করেছিলি তাই না? রাজ অসহায় বাচ্চার মতো তাকিয়ে বলল, এসব কি বলিস? আমার মতো ভদ্র বাচ্চা আবার প্লেন করতে পারে নাকি? তটিনী রোবা নাহারের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, তোমার ছেলে ইচ্ছে করে আমাকে গুঁতো দিয়েছে বড়মা।
সেজন্য মাংস রুদ্র ভাইয়ের দিকে চলে গেছিল। রোবা নাহার ছেলের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, তটিনী যা বলছে তা সত্যি? রাজ অবুঝ বাচ্চাদের মতো করে বলল, একদমই না মা, তুমি তুরফানকে জিজ্ঞেস করো। তটিনী নাক টেনে বলল, ওরা দুজন মিলে করেছে বড় মা। রোবা নাহার কিছু বলার আগে হুঙ্কার দিলেন ঈশানী। তেরে এসে বললেন, শেষ হয়েছে তোর বিচার দেওয়া? ছেলেগুলো তোর জন্য শান্তিই পায় না। সারাদিন তো বাহিরে থাকে, বাসাতে কয়েক ঘন্টা থাকে, সেটাও তোর সহ্য হয় না। ওরা কি এখন তোর জন্য রাস্তায় থাকবে? রোবা নাহার গলা উঁচু করে বললেন, থামো তো, ওকে বকছ কেন? নিশ্চয়ই ওরা করেছে, সেজন্য ও বিচার দিয়েছে। সবসময় কি ইচ্ছে করে সব করবে নাকি? আপনি ওকে চিনেন না আপা। বাপের মতো বজ্জাত হয়েছে। তটিনী চোখের জল মুছে বলল, আজ থেকে আমি তাহলে একাই খেতে বসব। তোমাদের সাথে আর কখনো খেতে বসব না। বলেই তটিনী সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। রোবা নাহার সবার দিকে তাকিয়ে বললেন, হয়েছে তোদের? শান্তি পাচ্ছিস তোরা? মেয়েটা খেতেও পারল না তোদের জন্য। সবসময় ওর পেছনে না লাগলে চলে না তোমাদের? চলে গেছে তো এবার চারজনে শান্তিতে বসে খাও। রোবা নাহার গটগট করে নিজের রুমের দিকে চলে গেলেন। ঈশানী মন খারাপ করে বললেন, দেখেছ রুদ্র? দোষ করল কে, দোষী হল কে? রুদ্র হাত মুছতে মুছতে বলল, আমি দেখছি। বিছানায় মাথা নিচু করে বসে আছে তটিনী। বিষণ্ণ মনে ভেবে বলেছে নিজের বাবাকে। তার এই মুহূর্তে মনে হচ্ছে তার বাবা ছাড়া কেউ তাকে ভালোবেসে না। নিজ মনে শোভতক্তি করল, বাবা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না, থাকবো না আর এই বাড়িতে। সেটা শুনে ফেলল রুদ্র। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তাই? তটিনী নাক টেনে বলল, রুদ্র ধীর পায়ে এসে তটিনীর পাশে বসল। পকেট থেকে রুমাল বের করে দিয়ে বলল, চোখ মুছে নে। না। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চোখ মুছে খেতে চল, তোর নাটক দেখতে পারব না আর। তটিনী অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, কে বলেছে আপনাকে নাটক দেখতে? এসেছেন কেন এখানে আপনি? রুদ্র নিজের চুল টেনে সোজা হয়ে বসল। এক হাত ঘুরিয়ে নিয়ে রাখল তটিনীর কাঁধে। তটিনী এবার মৃদু শব্দ করে কেঁদে উঠল। রুদ্র হেসে বলল, এত কান্না কই পাস তুই? ক্লান্ত হোস না? তটিনী উত্তর দিল না। রুদ্র মুচকি হেসে বলল, দারচিনি দ্বীপ যাবি? তটিনী চোখ তুলে তাকাল। রুদ্র চোখের ইশারায় জিজ্ঞেস করল, যাবি? তটিনী রুদ্রের গলা জড়িয়ে ধরে বলল, সত্যি নিবেন আমায়? রুদ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তটিনী ঠোঁট ফুলিয়ে বলল, আগে আপনি সরি বলুন। রুদ্র অবাক হয়ে বলল, কেন? আপনার ভাই ইচ্ছে করে আমাকে গুঁতো মেরে আপনার দিকে মাংস ফেলে দিয়েছে। আপনি সেটা দেখেও চুপ করেছিলেন। আমাকে বকা খেতে দেখে আনন্দ পাচ্ছিলেন। রুদ্র মিনমিন করে বলল, সরি। তটিনী দাঁত বের হাসল। রুদ্র হাত টেনে নিয়ে যেতে যেতে বলল, খেতে চল, তুই খাসনি বলে আমার মা জননী না খেয়ে বসে আছেন। শুক্রবার। আবহাওয়া ঠিক কিরকম সেটা আন্দাজ করা যাচ্ছে না। হঠাৎ প্রচণ্ড হাওয়া তো হঠাৎ রোদ্দুর। হঠাৎ একটা দুটো বৃষ্টির ফোঁটা টপটপ করে পড়ছে মাটিতে।
এই জটিল আবহাওয়াতে রুদ্রের সাথে ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে চড়ে বসেছে তটিনী। পরনে জিন্স ও ফতোয়া, উপরে জ্যাকেট পরা, চোখে সানগ্লাস লাগিয়ে ভাব নিয়ে গাড়ির জানালার ফাঁক দিয়ে আশেপাশে তাকাচ্ছে সে। রুদ্র নিজের চোখ থেকে সানগ্লাস খুলে নিয়ে বলল, সবকিছু ঠিকঠাক নিয়েছিস? পরে বলিস না যেন এটা আনতে ভুলে গেছি ওটা আনতে ভুলে গেছি। তটিনী প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু ভাব নিয়ে একবার সানগ্লাস হাত দিয়ে নাড়াল। রুদ্র ভ্রু কুঁচকে বলল, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার খুশিতে পাগল হয়ে গেলি নাকি? তটিনী বরাবরের মতো সানগ্লাস নাড়াল, বলল, হুমায়ুন আহমেদের শুভ্র চরিত্রের মতো দারুচিনি দ্বীপে যাচ্ছি। ভাব তো থাকবেই। আমি এখন ভাবের কারণে আপনার সাথে কোনো কথাটা বলতে পারবো না রুদ্র ভাই। সো ডোন্ট আস্ক মি এনি কোয়েকশা। রুদ্র নাকমুখ কোচকে বলল, ইংরেজেরা তোর ইংলিশ শুনলে জ্ঞান হারাতো সেটা তুই জানিস? তটিনী সানগ্লাস নাড়িয়ে বলল, সেন্ট মার্টিনে ঘুরতে যাচ্ছি, সম্মান দিয়ে কথা বলুন, না হলে আপনাকেই অজ্ঞান করে দিব। রুদ্র থমথমে মুখশ্রী নিয়ে চুপ হয়ে গেল। গাড়ি চলতে শুরু করল। গাড়িটা তাদের পৌঁছে দিবে সায়েদাবাদে। সেখান থেকে বাকি 5 জনের সাথে মিলিত হবে তারা। সন্ধ্যা 7টার দিকে সায়েদাবাদ পৌঁছে তটিনী রুদ্রের হাত ধরে কাঁধে ব্যাগ নিয়ে নেমে দাঁড়াল। তখনই তাদের ঘিরে ধরল একদল তরুণ তরুণী। তটিনী সানগ্লাস নাড়িয়ে বলল, আপনারা কারা? এভাবে ঘিরে ধরেছেন কেন? সরে দাঁড়ান বলছি। উফ বাবা, দমবন্ধ হয়ে গেল আমার। রুদ্র গম্ভীর স্বরে বলল, সাইলেন্স উইশি, ওরা আমার বন্ধু হয়। তোমার দুয়ানার ভাব তোমার কাছেই রাখো আপাতত, না হলে মানসম্মান নিয়ে যাত্রা করতে পারবে না। তটিনীর হৃৎপিণ্ডে লাগল কথাটি। একটানে সানগ্লাস খুলে বলল, হু আর ইউ? এসব বলার আপনি কে? আমি তোমার কাজিন হই, তোমাকে আমার দায়িত্বে ছাড়া হয়েছে বাসা থেকে। ভুলে গেছ? তটিনীর ভাব পুনরায় ফিরে আসল। বলল, সেটা বাড়ি থেকে বের হয়েই আমি ভুলে গেছি। আপনিও ভুলে যান। এই মুহূর্তে আমরা কোনো কাজই নই, শুধুমাত্র যাত্রার সঙ্গী। ওকে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বন্ধুদের দিকে তাকাল, যারা হা করে তাকিয়ে এতক্ষণ তটিনীকে পর্যবেক্ষণ করছে। প্রমি তটিনীর দিকে হাত বাড়িয়ে দিল, বলল, হাই, আমি প্রমি আজাদ, রুদ্রের বন্ধু। তুমি আমাদের যাত্রাসঙ্গী হতে চলেছ। তটিনী আলতো করে হাত মিলিয়ে বলল, হ্যালো, আমি তটিনী ইফফাত ঐশী। আপনার যাত্রাপথে সঙ্গী হতে পেরে আমারও অনেক ভালো লাগবে। প্রমির পাশ থেকে ফয়সাল ফিসফিস করে বলল, স্কুলের ইংরেজি বই থেকে ডায়লগও শিখে এসেছে নাকি? প্রমি তটিনীর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে ফিসফিস করে বলল, চুপ কর, শুনে ফেলবে বাচ্চা মেয়ে। তটিনী কথাগুলো শুনে ফেলল। তার কান বরাবরই এক্সপার্ট মানুষের কথা শুনতে, কিন্তু সে সেটার বিনিময়ে কোনো উত্তর দিল না। তিতা হলেও সত্য, সে সত্যিই স্কুলের ইংরেজি বই থেকে ডায়লগও মুখস্থ করে এসেছে। যাত্রাপথে ভাব নিতে হবে না। এবার হাত বাড়িয়ে দিল জোনাকি, বলল,
কেমন আছো ঐশী? তোমার কথা অনেক শুনি রুদ্রের কাছ থেকে। তটিনী হাত মিলিয়ে বলল, আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? জোনাকি মুচকি হেসে বলল, আম অলসো ফাইন কিউট গার্ল। তারপর হাত বাড়ালো ঈশা। বলল, আমি হেই নটি গার্ল। আমি ঈশা আহমেদ। রুদ্রের বন্ধু। তটিনী এবারও হাসিমুখে হাত মিলিয়ে বলল, আমি রুদ্রের কেউ হই না, আমি তটিনী ইফফাত ঐশী। রুদ্রের কানে কানে রাফসান বলল, তোর না কাজিন হয়? রুদ্র গম্ভীর স্বরে বলল, বাড়ি থেকে বের হবার পর সে আমার কিছু হয় না। আপাতত আমরা অপরিচিত। রাফসান হতভম্ব চোখে তাকিয়ে বলল, মেয়েটি এত বাচ্চা। তটিনী এবার নিজ থেকে এগিয়ে এসে রাফসানের দিকে হাত বাড়াল। বলল, হ্যালো মিস্টার আম তটিনী ইফফাত ঐশী। রাফসান হাত মিলিয়ে বলল, আমি আপনার নাম জানি। আপনাকে বলতে হবে না। আশা রাখছি আপনিও আমার নামটা জেনে থাকবেন। তটিনী ভাব নিয়ে চোখে সানগ্লাস পরে বলল, সবার নাম মনে রাখার মতো সময় আমার নেই। তো চলুন টেকনাফের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। রুদ্র গম্ভীর স্বরে নিজের ব্যাগ নিয়ে আগে আগে হাঁটতে লাগল। তটিনী নিজের ছোট ছোট পা নিয়ে পিছিয়ে পড়ল। অগত্যা ভাব ছেড়ে দৌড়ে রুদ্রের হাত ধরে হাঁটতে লাগল। দৌড়ে আসতে গিয়ে ভাবওয়ালা তটিনীর ভাবওয়ালা সানগ্লাসও খুলে পড়ে গেল। রাত ৮টার দিকে এসি বাসে বসে পড়ল তারা। তটিনীর সিট রুদ্রের পাশেই পড়েছে। রুদ্র নিজেই নিজের পাশে সিট কেটেছে। যেই মেয়ে কখন না হারিয়ে যায় এদিক সেদিকে। বাসের সিটে বসে তটিনী পায়ের উপর পা তুলল। রুদ্র গম্ভীর স্বরে বলল, পা নামিয়ে বসো। তোর বাপ চাচা কিনে নি বাস। তটিনী নাক ফুলিয়ে বলল, বাপ চাচা কিনেনি তো কি হইছে? আপনি টিকিট কাটেননি? টাকা দিয়ে বসছি। পারলে সিটের উপর পা তুলে বসবো আমার ইচ্ছে। হুহ। রুদ্র মুখে কুলু পেটে বসে রইল। সে মনেমনে প্রতিজ্ঞা করল যাত্রাপথে আর একটাও বাক্যব্যয় সে এই ভাবওয়ালি ঝগড়ুটে মেয়েটার সাথে করবে না। 12 ঘন্টার জার্নি। এই 12 ঘন্টা তটিনী একদমই চুপ হয়ে বসে থাকার মতো মেয়ে নয়। রুদ্র নিজ থেকে কথা বলছে না বলে তটিনী নিজ থেকে বলল, বাসে তো 12 ঘন্টা বসে থাকতে হবে। চলুন না কিছু করি। রুদ্রের গম্ভীর গলা, কি করতে চাইছিস? তটিনী ঠোঁট উল্টে বলল, যা করলে বোরিং লাগবে না। রুদ্র নিজের ব্যাগ থেকে হেডফোন বের করে দিল। তটিনী সেটা হাতে নিয়ে বলল, জার্নিতে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাব। ওয়াও। রুদ্র হেডফোন ক্যারে নিয়ে বলল, ওটা তোর জন্য না। তটিনী মন খারাপ করে বলল, দেন না একটু, গানই তো শুনব। রুদ্র অদ্ভুত চোখে তাকিয়ে বলল, এটা দিয়ে গান ছাড়া কি আর কিছু শোনা যায়? তটিনী মাথা নাড়িয়ে না করল। রুদ্র অদ্ভুত চাহনি না পাল্টিয়ে বলল, তাহলে বললি কেন গানই তো শুনবি? অন্য কিছু শোনার ধান্দায় ছিলি নাকি? তটিনী ফিসফিস করে বলল, আমাদের ক্লাসের একটা মেয়ে অন্য কিছু শুনে রুদ্র ভাই। রুদ্র অদ্ভুত দৃষ্টিতে আবারও তাকাল। বলল, কি শুনে? তটিনী মুখে হাত চেপে ধরে বলল, জানি না তো, তবে শুনে অন্য কিছু। তুই না জানলে কেমনে জানলি অন্য কিছু শুনে? তটিনী ঠোঁট উল্টে বলল, আমার পেছনের সিটে সাথী নামের একটি মেয়ে বসে। ও সারাক্ষণ হেডফোন কানে লাগিয়ে থাকে। ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে ফিসফিস করে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই শুনিস না কেন? তুই ও শুনবি।
সেন্ট মার্টিন থেকে এসে তোকে আমি ভালো ব্র্যান্ডের একটা হেডফোন কিনে দিব। সেটা দিয়ে সারাক্ষণ তুইও ক্লাসে বসে ফিসফিস করে কথা বলবি। ঠিক আছে? তটিনী মন খারাপ করে বলল, কিন্তু আমার মতো বয়ফ্রেন্ড নেই রুদ্র ভাই। রুদ্র দাঁত কিরমিরিয়ে বলল, নেই কেন? তটিনী অবুঝ বাচ্চার মতো বলল, হবে কিভাবে? যারাই প্রেম করতে আসে তাদেরই তো আপনি টাইট দিয়ে তাড়িয়ে দেন। রুদ্র নিজের মাথা চেপে ধরে বলল, চুপ কর। আমার কি খেয়ে কাজ নেই? তুই প্রেম করবি কর, আমার কি? আমি কেন হুদাই টাইট দিতে যামু? তোর বিয়েতে কি তোর জামাই আমারে টাকা দিব তোরে সারা জীবন পাহাড় দিয়ে রাখার জন্য? তটিনী ঠোঁট উল্টে বলল, তাহলে রাজ যে বলল আপনি সবাইকে তাড়িয়ে দেন। রুদ্র হাতজোড় করে বলল, ক্ষমা দেন মা, আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট পাচ্ছি না। বলেই ভাবওয়ালি তটিনীকে ইগনোর করে চোখে সানগ্লাস পরে নিল রুদ্র। ভাবের বিপরীতে ভাব পেয়ে তটিনী দাঁত বের করে হেসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে এতক্ষণ নকল করতে চেষ্টা করেছিলেন রুদ্র ভাই? হা 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 হা। বাস যখন টেকনাফ এসে থামল তখন তটিনী গভীর ঘুমে আচ্ছন্ন। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। সকালের মৃদু হাওয়ায় দুলা দিয়ে যাচ্ছে মানুষের মন। রুদ্র প্রথমে মৃদুস্বরে ডাকল, উইশি, উইশি উঠো। কিন্তু কোনো আওয়াজ দিল না তটিনী, বরং নাক ডাকতে লাগল। রুদ্র হতভম্ব হয়ে চারিদিকে তাকাল। ভাগ্যিস সবাই তখনও ঘুমে। এই প্রথম তটিনীকে নাক ডাকতে দেখছে রুদ্র। তার মনে পুরনো খুব জেগে উঠল। স্মার্টফোন বের করে রেকর্ডার অন করল। তাতে রেকর্ড হল তটিনীর নাক ডাকার গান। ফোন পকেটে রেখে এবার রুদ্র কানের কাছে মুখ নিল। ডাকল, উইশি। তটিনী হুম জড়ানো কণ্ঠে বলল, হুম। উঠো, পৌঁছে গেছি তো। তটিনী জবাব দিল না। বাধ্য হয়ে রুদ্র হাত দিয়ে টেনে দাঁড় করিয়ে দিল। তটিনী ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, যদি পড়ে যেতাম মাথা ঘুরে? আপনি তার দায়ভার নিতেন রুদ্র ভাই। রুদ্র সাইড দিয়ে বের হয়ে গেল। বলল, এত কথা শোনার টাইম নাই, বের হো জলদি। বলে রুদ্র বাকিদের ডাকতে শুরু করল। একে একে সবাই জেগে গেল। ব্যাগপত্র কাঁধে নিয়ে নামতে লাগল সবাই বাস থেকে। টেকনাফের দমদমিয়া এলাকায় এসে থেমেছে বাসটি। সকালের নাস্তা শেখাশেই সেরে নিল তারা। এখান থেকে কয়েকটি ঘাটের দিকে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজগুলোর অবস্থান। রুদ্ররা কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনিংয়ের দ্বিতীয় তলার টিকিট নিল। ভাড়া পড়ল আসা যাওয়া জনপ্রতি ১৫০০ টাকা। তটিনী দাঁত বের করে হেসে বলল, আমার তো ভাড়া নিয়ে চিন্তা নেই, যা দেওয়ার রুদ্র ভাই দিবে, কারণ আমি তো তার দায়িত্বেই বাসা থেকে বের হয়েছি। তটিনীর কথা শুনে রুদ্র ফতাফত বলল, বাড়ি থেকে বের হবার পর না আমরা কেউ কারো কিছু লাগি না? তুই না বলেছিস আমি তোর কাজিন হই না? তবে এখন কিসের দায়িত্ব? আমি কোনো ভাড়াটারা দিব না, তোর ভাড়া তুইই দে। তটিনী কাদো কাদো মুখ করে বলল, ওমা, আমি কি সিরিয়াসলি বলেছি নাকি? আমি তো তখন মজা করে বলেছি। রুদ্র দাঁত কিরমিরিয়ে বলল, তাই? তটিনী মুখ কাচুমাচু করে বলল, দিয়ে দিন না রুদ্র ভাই, আমার কাছে মাত্র ৫,০০০ আছে। ওগুলো তো সেন্ট মার্টিনে শপিং করতেই চলে যাবে। রুদ্র কথা বলার ভাষা হারিয়ে ফেলল। শেষ পর্যন্ত সেন্ট মার্টিনে শপিং? সিরিয়াসলি? টিকিট কাটার পর নিতে হল গেট পাস। পানির ওপর কাঠের তৈরি করিডোরের মতো প্রায় ২০০ মিটার লম্বা ব্রিজ।
সেটা পেরোনো সহজ ছিল না তটিনীর জন্য। সে রুদ্রের হাত ধরে হেলেদুলে ধীরে ধীরে জাহাজে উঠল। রুদ্র ও তটিনীর পেছনে পেছনে উঠল বাকি 5 জনও। দূরে দাঁড়িয়ে থাকা জাহাজ যেন স্বাগত জানাল। চারদিকে অপরূপ পরিবেশ, সবুজের সমারোহ। দূরে আরও জাহাজ চোখে পড়ল সবার। একে একে লোকজনে ভরে উঠছে রুদ্রদের জাহাজ। দ্বিতল জলযানটি ছাড়ল সকাল 9টার কিছুক্ষণ পর। মন নেচে উঠল তটিনীর। সে রুদ্রের হাত চেপে ধরে বলল, সবকিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র হেসে বলল, আরও অনেক কিছু দেখার বাকি এখনো। এনজয় করে যা, ধীরে ধীরে সব দেখতে পাবি। আপনি কি আগে কখনো সেন্ট মার্টিনে গিয়েছিলেন রুদ্র ভাই? রুদ্র সবুজ সমারোহের দিকে তাকিয়ে চোখ জোড়াতে জোড়াতে বলল, ক্লাস 5-এ থাকতে গেছিলাম একবার। তখন তুই পুচকি ছিলি। টেকনাফে নদীর পাশে পাহাড়। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় 42 কিলোমিটার। 25 কিলোমিটার নাফ নদী আর বাকি 17 কিলোমিটার খোলা সাগর। পথটুকু পাড়ি দিতে লাগে প্রায় 2.5 ঘন্টা। মূলত এটি কোনো নদী নয়, বঙ্গোপসাগরের বর্ধিত অংশ। তবুও এর স্থায়ী পরিচয় নাফ নদী। এর পানি সাগরের মতোই লবণাক্ত। নদী মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ ও মিয়ানমারকে 2 ভাগ করেছে। পশ্চিম পারে বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং পূর্ব পারে মিয়ানমারের রাখাইন প্রদেশের আকিয়াব। নদীটা যখন পেরিয়ে যাচ্ছিল তখন চঞ্চল তটিনী আবেগে চোখের জল ছেড়ে আবারও বলেছিল, সবকিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র ভেবেছিল শুধু জল দেখা হবে, টেকনাফে অনেক পাহাড়ও চোখে পড়ল। নদীর কোল ঘেঁষে আছে গাছের সারি, জেলেদের মাছ ধরার দৃশ্য আর নীল আকাশ। সব মিলিয়ে অপূর্ব। রুদ্র সেই অপূর্ব দৃশ্য ক্যামেরায় বন্দি করতে করতে বলেছিল, তোকে একদিন পুরো দেশ ঘুরাবো ঐশী। আরও কত কিছু রয়েছে আমাদের বাংলাদেশে। এত সবুজে ভরা দেশ আর কোথাও নেই। জাহাজের পিছু পিছু খাবারের লোভে উড়ে আসছে গাংচিল। একসময় জাহাজ পেরিয়ে গেল শাহপরীর দ্বীপের শেষ অংশ বদর মোকাম চর। সাগরের নীলাভ জল মন ভিজিয়ে দিল। এত অপরূপ বাংলা। কেউ বসে, কেউ দাঁড়িয়ে নাফ নদী ও ওপারে মিয়ানমার সীমান্তের সৌন্দর্য দেখছে। সাগরের হাওয়ায় ভেসে যেতে লাগল সবার মন। নাফ নদীর পার ঘেঁষে মিয়ানমারের সঙ্গে কাঁটাতারের সীমান্ত। সাগরের দিকে এগিয়ে যাচ্ছে জাহাজ। সাগর ও নদীর পানির ভিন্ন 2 রং, কি বিচিত্র লীলা। মাঝে মধ্যে সবাই জাহাজের ভেতরে ঢুকে খানিক বিশ্রাম নিয়েছে। সাগরের নীল জলে সাদা ফেনার খেলা। সাগর ও নাফ নদীর মোহনায় জেলে নৌকা দেখা যাচ্ছিল। সোনার বাংলার অপরূপ সৌন্দর্যে নেচে উঠছিল প্রতিটি প্রাণ। দীর্ঘ ক্লান্তিহীন ভ্রমণ শেষে সবাই নামল প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের ঘাটে। জাহাজ থেকে নামার পর আগে থেকে ভাড়া করা রিসোর্টে যাওয়ার জন্য টমটম নেওয়া হল। ভাড়া পড়ল 100 টাকা। রিসোর্টের পাশেই সৈকত। দেখে মন জুড়িয়ে গেল তটিনীর। হাতের ব্যাগ ফেলে দৌড়ে এগিয়ে গেল সেদিকে। রুদ্র ক্যামেরা নিয়ে পেছনে পেছনে ছুটতে ছুটতে বলল, আস্তে আস্তে যা, পড়ে যাবি তো। রুদ্রের ক্যামেরায় বন্দী হল সৈকতের মোহনীয় মায় আটকে পড়া তটিনীর অপরূপ সোনার মতো ছবি। অবশেষে দারুচিনি দ্বীপের দেশে রুদ্রের সাথে পৌঁছেই গেল তটিনী ইফফাত ঐশী। প্রায় 250 বছর আগে আরব ব্যবসায়ীরা প্রথম এই দ্বীপে আসেন। তারা এর নাম দেন জিঞ্জিরা। পরবর্তী সময়ে পর্তুগিজ জলদস্যুরা দ্বীপটির নাম রাখে সিনেমন আইল্যান্ড, বাংলায় দারুচিনি দ্বীপ।
ব্রিটিশ শাসনামলে চট্টগ্রামের ডিসি মার্টিনের নামে এর নামকরণ হয় সেন্ট মার্টিন দ্বীপ। এখানকার অধিবাসীদের আগমন ঘটে বহু বছর আগে। টেকনাফ থেকে কিছু সংখ্যক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে এসে দ্বীপটির সন্ধান পায়। এরপর তারা স্থায়ী বসতি গড়ে। শুরুতে 7টি পরিবার ছিল বলে জানা যায়। পরে এসব পরিবারের সূত্রেই আসতে থাকে আরও লোক। বর্তমানে দ্বীপটিতে প্রায় 7,000 লোকের বসবাস। পুরো দ্বীপে 9টি গ্রাম, একটা ইউনিয়ন। পর্যটকদের নিরাপত্তা এখানকার মানুষের অগ্রাধিকার বিষয়। তাই যে কেউ অবাধে যে কোনো সময় ঘুরতে পারেন সাগর পাড়ে। জীবিকা বলতে মাছ ধরা, ধান চাষ, তরমুজ চাষ ও নারিকেল। নারিকেল গাছ বেষ্টিত এ দ্বীপে দেশি বিদেশি পর্যটকরা বেড়াতে আসে। পর্যটকদের জন্য রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল। দ্বীপটিতে তটিনীরা ছিল মোট 2 দিন। দ্বীপটি দেখলে মনপ্রাণ জুড়িয়ে যায়। প্রবাল পাথরের ওপর দিয়ে হাঁটার অনুভূতি অন্যরকম। দূরে জেলে নৌকার দেখা মেলে। দ্বীপের কয়েকটি জায়গা থেকে সাইকেল ভাড়া নেওয়া যায়। সাইকেল নিয়ে সৈকতে ঘোরা যাবে। তটিনী বায়না করেছিল সে সাইকেলে ঘুরবে। অগত্যা রুদ্র সাইকেলেও ঘুরিয়েছিল। বিকালে দ্বীপ ঘুরতে বের হওয়াটা ছিল উপভোগ্য। হাঁটতেই ভালো লাগে বেশি। ঘুরতে ঘুরতে হুমায়ুন আহমেদের স্মৃতিবিজড়িত বাড়ি সমুদ্র বিলাসের সামনে গেছিল তারা। প্রয়াত নন্দিত এই কথাসাহিত্যিক এটি গড়ে তুলেছিলেন। সেই সমুদ্র বিলাসের সামনে ক্লিক করা হলো একটি গ্রুপ ফটো। রুদ্রসহ 6 জনের সাথে জায়গা করে নিয়েছিল চঞ্চল তটিনী নামের মেয়েটি। ঘুরতে ঘুরতেই বেলা গড়িয়ে গোধূলি। অনেকে বেলা শেষে সাগর পাড়ে নিজেকে দেখবেন বলে ভিড় করে। সূর্যাস্তের ক্ষণ ঘনিয়ে আসছিল। সবাই দারুণ উচ্ছ্বাসে সূর্যাস্ত দেখেছিল। বলে রাখা ভালো, রাতে সৈকতে বসে সাগরের গর্জন শোনার মধ্যে আছে অন্যরকম আনন্দ। তটিনীরা সেই আনন্দ উপভোগ করেই 3 দিনের ট্যুর শেষে বাড়ি ফিরেছিল। চলবে।